আফনান ভাই, শুনি আপনার প্রথম ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভেচ্ছা। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেই ঘটনাটি আসলে আমাদের বাংলাদেশের ঘটনা না, এটি সংযুক্ত আরব আমিরাতের একটি ঘটনা। ওকে। ঘটনাটি আমার এক বন্ধু আছে রাজবাড়িতে, নাম আরাফাত। ওর দুঃসম্পর্কের এক আত্মীয় আছেন, তার নাম হল আব্দুর রহিম। উনি সংযুক্ত আরব আমিরাতে অনেকদিন আগে গিয়েছেন। উনি 1994 সালে সংযুক্ত আরব আমিরাতে যান। তো উনি ওখানে যাওয়ার পরে উনি যেই বাড়ির মানে যেই মালিকের আন্ডারে কাজ করতেন, ঠিক ওই মালিকের বাড়িতেই ঘটে যাওয়া ঘটনা এবং ওনার সামনে ঘটে যাওয়া যে ঘটনাটি সেটি মানে আমাকে বলেছেন, সেটি আমি শেয়ার করতে যাচ্ছি আজকে। ঘটনাটা রাসেল ভাই আমার কাছে খুব একটু অদ্ভুত লেগেছে, এজন্য আমি আজকে এটা শেয়ার করব। রাসেল ভাই, ঘটনাটি উনি যখন 94 সালে যান, যাওয়ার পরে আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতটা কিন্তু 7টা প্রদেশ নিয়ে গঠিত। তার ভিতরে একটা হলো রাস আল খাইম। আর সংযুক্ত আরব আমিরাতের ওই রাস আল খাইম যে প্রদেশটা, এই প্রদেশটার পাশ দিয়ে পার্সিয়ান গালফ আছে, মানে পারস্য উপসাগর যেটি। তো উনি ওই রাস আল খাইমের একদম শেষ প্রান্তে, প্রায় পারস্য উপসাগর কাছাকাছি ওনার মালিকের বাড়িটা ছিল। ওনার মালিকের ব্যবসা বেসিক্যালি ছিল খেজুরের ব্যবসা। বেশ বড় খেজুর বাগান ছিল তার। তো উনি ওখানেই কাজ করতেন এবং থাকার জায়গাটা উনি মালিকের খুব বিশ্বস্ত হওয়ার কারণে মালিকের বাড়িতে ওনার থাকার ব্যবস্থা ছিল। তো বাড়ির মালিক উনি 1998 সালের দিকে সিদ্ধান্ত নিলেন যে ওনার বাড়িটা এটা ভেঙে নতুন করে আরো সুন্দর করে একটা বাড়ি উনি করবেন। ওনার তো বিশাল জায়গা নিয়ে ওনার বাড়িটা ছিল আর কি। তো উনি যখন প্ল্যান করে সবকিছু রেডি করে বাড়ির কাজটা উনি শুরু করবেন, যখন মানে বাড়ির ভিত্তিটা ফাউন্ডেশনটা উনি নিচ থেকে গেঁথে ওঠানোর জন্য মাটি খুঁড়েছেন আর কি, বেশ বড় করে যখন মাটি খোঁড়া হয়েছে, তখন আসলে একটা মানে অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে মাটি খোঁড়ার পরে যখন স্থাপনা, বিশেষ করে রড বা এই জিনিসগুলো যখন ওখানে বসানো হবে, তার আগেই হঠাৎ করে নিচ থেকে পানি ওঠা শুরু হয়। নিচ থেকে পানি যখন ওঠা শুরু করে, তখন ওই যারা ইঞ্জিনিয়ার ছিল এবং যারা শ্রমিক ছিল, ওনারা ওইখানে কাজগুলো করতে পারছিলেন না পানির কারণে। বারবার মেশিন লাগিয়ে পানিটা মানে সেচ করার চেষ্টা করলেও মানে পানি আর সেটা কমছে না। তখন ওরা চিন্তা করেন যে কাছেই তো পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর, হয়তো বা পানির এখানে একটা প্রবাহ থাকতে পারে বলে ওনারা চিন্তা করছিলেন। কিন্তু তারপরও ভৌগোলিক ভাবে ওখানে বৈজ্ঞানিক চিন্তা করছিলেন তারা, যদিও সেটা ভৌগোলিক ভাবে ওই ঠিক ওই জায়গাতে থাকার কথা না। মানে এতটা কাছে না যে সেখানে মাটি খুললেই পানি হয়ে যাবে। তো ওনারা খুব মানে চিন্তা করছিলেন যে শেষ করার পরেও পানি কমছে না, এখন কি করা যায়, কাজটা কিভাবে আগাবো। তখন ইঞ্জিনিয়ার বলছেন যে আপাতত কিছুদিন এভাবে অফ রাখেন কাজটা, দেখি আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করে কিভাবে কাজটা আগানো যায়। তো ওইভাবে রাখা হলো রাসেল ভাই। তো প্রতি রাত্রে রাসেল ভাই মানে ওনার একটা অদ্ভুত শব্দ শুনতেন। সেটা হলো রাতের বেলা মনে হতো যে ঠিক সমুদ্রে যেভাবে পানির যে ঢেউ হয়, ওনার ওই বাড়ির জন্য তৈরি করা গর্তের মানে একটা পুকুরের মতো হয়ে গেছিল সেখানে ছোটখাটো। তো ওইখানে মনে হতো যে ওখানে এরকম রাত্রেবেলা ঢেউ হয় সমুদ্রের মতো। আচ্ছা। তো এই বিষয়টা ওনার কাছে খুব অদ্ভুত লাগতো। তো উনি চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা আমি হয়তো বা ভুল শুনি, এরকম হতেও পারে, বা বাতাসের শব্দ এটা হতেও পারে। তো উনি একদিন ওই স্রোতের শব্দ শুনে উনি সত্যি সত্যি নিচে নামেন যে আসলে এই ঘটনা কি। এবং সত্যি রাসেল ভাই উনি দেখেন যে ওই পানিতে অদ্ভুত ধরনের মানে একটা ঢেউ হচ্ছে, মানে সমুদ্রের ঢেউয়ের মতো ওখানে ঢেউ হয়ে ঢেউ আবার আছড়ে পড়ছে। এটা উনি চিন্তা করেন যে এরকম তো হওয়ার কথা নয় এখানে। এবং উনি আর একটা বিষয় রাসেল ভাই দেখেন যে সেটা হলো ওই পানির মধ্যে কালো আকৃতির কিছু একটা জিনিস সেখানে সাঁতার কাটছে। আচ্ছা। তো উনি এটা দেখে রাসেল ভাই খুব ভয় পান এবং দ্রুত উনি বাসায় চলে যান। বাসায় গিয়ে উনি কাউকে এই বিষয়ে তেমন কিছু বলেন না। তো এদিকে ইঞ্জিনিয়াররা ওই বিষয়ে কোনো সমাধান করতে পারছিলেন না, কিভাবে কাজটা ওনারা শুরু করবেন। তো এর মধ্যে রাসেল ভাই আর কয়েকটা ঘটনা ওনার ফ্যামিলিতে ঘটতে থাকে। সেটা হলো প্রতি রাত্রে হঠাৎ মানে কোন মহিলার কান্নার আওয়াজ ওনাদের ঘরের মধ্যে শোনা যায়, যে কোনো মহিলা মানে নাকি সুরে কান্নাকাটি করছে। তো এটা উনি খোঁজার চেষ্টা করেন, মানে কোনো সমাধান হয় না। তো এখন মানে ঘরের মধ্যে একদম একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, যে রাতের বেলা একে তো ওখানে যে স্রোতের শব্দ, আবার ঘরের মধ্যে মনে করুন যে এই যে মহিলাদের নাকে কান্নার আওয়াজ, এটা মোটামুটি ওনার ঘরের মধ্যে ওনার যেই সন্তানাদি খুব ছোট ছিল এবং ওনার ওয়াইফ এবং উনি খুব ভয় পেতেন এটা। তো এখন আসল ভাই এটা তো সমাধান করার দরকার, এখন কি করা যায়। তো যেহেতু উনি একজন ধার্মিক লোক ছিলেন, তো উনি স্থানীয় একজন খুব ভালো আলেমের শরণাপন্ন হন। তো ভালো আলেমের শরণাপন্ন হওয়ার পরে ওই আলেম বলেন ঠিক আছে রাত্রে আমি আসবো আপনার বাড়িতে, দেখি এটা নিয়ে কি করা যায়। তো
তো রাসেল ভাই রাত্রে উনি আসেন, মধ্যরাত্রের দিকে উনি আসেন। আসার পর উনি বলেন যে আমাকে ওই আপনার ওই যেখানে গর্ত করেছেন বাড়ি করার জন্য ওখানে নিয়ে চলে। আচ্ছা। তো ওখানে উনি নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে বলে যে আপনারা সবাই একটু আমার পিছনে দাঁড়ান এবং কেউ ভয় পাবেন না, আমি দেখি চেষ্টা করি করা যায়। ওখানে রাসেল ভাই যে আব্দুর রহিম যে ভাইয়ের কথা বললাম, উনি ওখানে দাঁড়ানো ছিলেন। আসলে কি ঘটনাটা ঘটছে ওনার চোখের সামনে। তো উনি যিনি আলেম যিনি এসেছিলেন ওখানে, উনি ওখানে আসার পর দোয়া পড়তে শুরু করেন এবং দোয়া পড়ার পরে মনে হচ্ছে যে ওই পানির স্রোতটা মানে আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে। সবাই খুব ভয় পাচ্ছেন এখানে হচ্ছেটা কি আসলে। সমুদ্রের সেই ঝড়ের মতো উত্তাল সমুদ্র মনে হচ্ছে এই ছোট্ট জায়গার মধ্যে চলে আসছে। হঠাৎ দেখছেন যে ওর ভিতর থেকে আস্তে আস্তে একজন লোক উঠে আসলো। তার সমস্ত শরীর ভেজা, মাথার চুলগুলো অনেক বড় বড়। তো উনি আসার পরে মানে ওই আলেম ওনাকে সালাম দিলেন। আচ্ছা। সালাম দেওয়ার পরে উনি বলছেন যে আপনি এখানে কেন বিরক্ত করছেন, এই জায়গাটা তো আরেকজনের, এখানে তো উনি বাড়ি নির্মাণ করছেন, তো আপনি কেন এই জায়গাটাতে দখল করে রেখেছেন, আপনি এই জায়গা ছেড়ে চলে যান। আচ্ছা। তখন সবার সামনে সবাই কিন্তু রাসেল ভাই ঘটনাটা দেখছে, সবার চোখের সামনে, মানে সবার কাছে দৃশ্যমান ঘটনাটা। তো উনি বলছেন যে ওসমানীয় খেলাফত যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে আমি এখানে এবং আমি আমার স্ত্রী। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, ওসমানীয় খেলাফত কিন্তু আপনার 1299 সালে প্রতিষ্ঠিত হয়। তার মানে আমরা যদি এখন হিসাব করি প্রায় 800 বছর। আচ্ছা। 800 বছর ধরে উনি ওখানে বসবাস করেন। বলে আমি এবং আমার স্ত্রী আমি এখানে বসবাস করি। 300 বছর আগে আমার সন্তান মারা যায়, আমার সন্তানের কবরও এখানে, সুতরাং আমি এখান থেকে যেতে পারবো না, আমাকে এখানেই থাকতে হবে। আর আমার রাত্রেবেলা যে কান্নার শব্দটা শোনেন ওটা আমার স্ত্রীরই কান্না। সে চায় না যে আপনার এখানে বাড়ি নির্মাণ করেন, কারণ তার ছেলের এই কবর ছেড়ে সে যেতে চায় না। এখন আপনারাই বলেন আমি কি চলে যাব না থাকবো। তো সবার সামনে এই কথা বলার পরে বাড়ির যিনি মালিক উনি তো ওখানে দাঁড়িয়েছিলেন, তো উনি সাহস করে এগিয়ে আসেন, এসে বলেন যে আপনি যদি এখানে থাকতে চান আমার কোনো আপত্তি নেই, তবে সেক্ষেত্রে আপনি নিজের হাতে আমাকে দেখিয়ে দেন আমি ঠিক কতটুকু জায়গা ছেড়ে দিয়ে বাড়িটা করতে পারি। আপনি যদি কতটুকু দেখিয়ে দেন আমি ওই অংশটুকু ছেড়েই বাড়ি করবো। রাসেল ভাই সবার সামনে একটা লাঠি নিয়ে ওই ব্যক্তি একটা ইশারা করে একটা দাগের মতো টেনে দেন যে আপনি যদি এতটুকু থেকে বাড়িটা তৈরি করেন তাহলে আমার কোনো সমস্যা নেই। বলে ঠিক আছে তাই হবে, আপনি এখানে থাকবেন। তো বাড়ির যিনি মালিক উনি বলেন। আচ্ছা রাসেল ভাই তারপরে হঠাৎ যেটা মানে দেখে যে পরের দিনে ওই মানে কাকতালীয় ভাবে এক ফোঁটা পানিও ওখানে ছিল না। আচ্ছা, কোথায় যে পানি চলে গেল। এরপর রাসেল ভাই নতুন করে নকশা করে উনি পরবর্তীতে ওখান থেকে বাড়িটা সরিয়ে নিয়ে, মানে ওই বাড়ির প্ল্যানটা ঠিকই ছিল, জাস্ট জায়গার ওই এটা উনি সরিয়ে বাড়িটা তৈরি করেন। রাসেল ভাই যেই ভাইয়ের কথা আমি বললাম যে উনার সামনে ঘটে যাওয়া ঘটনা, এবং আরো যে ঘটনাটা হলো যে ওই যে যেই জিন দম্পতি ওনারা পরবর্তীতে ওই ফ্যামিলির লোকদের সাথে এতটা মিশে গিয়েছিলেন যে ওই ফ্যামিলির যারা ছিলেন তারাও ওই জিন দম্পতিকে মানে দাদা দাদি বলে সম্বোধন করত। এবং এখন পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত ওই ফ্যামিলির সাথে ওই জিন দম্পতির সম্পর্ক অনেক ভালো। তো আমার কাছে রাসেল ভাই অদ্ভুত লেগেছে যে আমরা সাধারণত দেখি যে জিনে অ্যাটাক করলে আমরা তো ছাড়ানোর চেষ্টা করি, তো এখানে জিনের সন্তান ওখানে কবর আছে এই খবর এই জিনিসটা শুনে ওই মালিক নিজেই তাদের জন্য জায়গা ছেড়ে দিয়েছে। এবং এই ঘটনায় জিনেরা এত খুশি হয়েছে ওই দম্পতি, স্টিল নাও ওই জিনের দম্পতি ওদেরকে ওরা পরিবার বানিয়ে নিয়েছে। এবং এখন পর্যন্ত রাস আল খাইমের ওই যে বাড়িটা আছে আর কি পার্সিয়ান গালফের কাছাকাছি, মোটামুটি ওখানকার স্থানীয় লোকরা সবাই জানে যে এই ফ্যামিলিতে জিন দেখা যায়, গেলেই জিন দেখা যায়। এবং আব্দুর রহিম ভাই উনি 2008 সাল পর্যন্ত ফ্যামিলিতে ছিলেন, পরে ওনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে উনি বাংলাদেশে চলে আসেন। এটা কতটুকু ভয়ঙ্কর ঘটনা আমি বলতে পারবো না, তবে আমার কাছে বিষয়টা খুব অদ্ভুত লেগেছে যে এমনও হয়, সেটাই আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। এটি ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সেকেন্ড ঘটনার জন্য আপনার কাছে আবারও ফিরে আসবো। আমি চলে যাব বাবু ভাইয়ের কাছে। আজকের প্রথম যে ঘটনাটি তার কাছ থেকে শুনবো সেটির জন্য আপনারা নিশ্চয়ই অধীর অপেক্ষা করছেন, অধীর অপেক্ষায় আছেন, এবং সেই ঘটনাটি আমরা শুনে আসবো এখন। বাবু ভাই চলুন আপনার প্রথম ঘটনা আমরা শুনে ফেলি। অনেকদিন পরে আসলেন, এবং আগে জিজ্ঞেস করি যে আপনি সুস্থ আছেন, আপনার শরীরের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ এখন অনেক বেটার আগের থেকে, এই জন্য আসতে পেরেছি। আচ্ছা যাই হোক রাসেল ভাই, প্রথম কাহিনীটা শুরু করি।
আচ্ছা, এই কাহিনীটা আমাকে শেয়ার করছে রিপুল। এটা ওদের গ্রামের বাড়ির একটা ঘটনা। হ্যাঁ, সো এবং এটা আপনার গ্রামের নদীর ঘটনা আর কি, জল পিশাচের যদি বলে থাকি আমি সেরকম কিছু আর কি। যাই হোক, ওদের গ্রামে একজন মাঝি ছিল একসময়। মাঝি একসময় মানে কি, মানে ছিল আর কি, নট লং এগো। তো মাঝি রাতের বেলা মাছ ধরতো। তো ওদের বাড়িটা হচ্ছে বরিশাল এবং আপনার খুলনার কাছাকাছি একটা জায়গা, যেখানে নাকি অনেক নদী এবং কিছুটা ওই যে আপনার সুন্দরবনের পাশের নদীগুলো পড়ে আর কি। যাই হোক, সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে যেত নদীতে। তার কাজই ছিল হচ্ছে আপনার মানে শেষ রাতের দিকে সে মাছ ধরতে যেত। ওই সময় নাকি অনেক মাছ ধরা পড়তো আর কি। আচ্ছা। তো যাই হোক, একদিন সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে গেছে। তো তার সাথে তার ছেলে ছিল। ছেলের বয়স খুব বেশি না। আচ্ছা। ওর বয়স 11-12 বছর, কিশোর বয়সী একটা ছেলে। তো ওকে রেখেছে আপনার ওই নৌকার ভেতরটা ছই ছিল, ছইয়ের ভেতরে, এবং তারা মাছ ধরে ধরে নৌকার পাটাতনে জমাতো আর কি। আচ্ছা। এখান থেকে সে ধরে যতটুকু উঠতো তার মাছ, সেটা সে টেনে নিয়ে আসতো, এনে ছেলেকে দিত, ছেলে নিয়ে সেটা ওই পাটাতনে রাখতো, এরকম ভাবে আর কি। আচ্ছা। তো রাতে যখন তারা বের হয়, ইউজুয়াল যে জায়গাগুলোতে তারা মাছ ধরে সেখানে আরো কিছু নৌকা আছে এবং জাল ফেলছে। দেখে যে জালে মাছ খুব একটা উঠছে না আর কি। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যেই ইউজুয়াল হারে মাছটা আসে সেরকম না। তো সে দেখে যে বাকি নৌকাগুলোতেও মনে খুব একটা প্রোগ্রেস নাই, কারণ তারা বুঝতে পারে নিজেদের ভেতরে কিছু সাংকেতিক কমিউনিকেশন করে নিজেরা। তো এরকম সময় সে চিন্তা করে যে আমি একটু সাইডে চলে যাই, শাখা দিয়ে একটু সামনে যেয়ে দেখি কোনো হয় নাকি, অ্যাডভান্সমেন্ট হয় কিনা। আচ্ছা। যদিও এটা খুব রিস্কি, ওইসব এলাকায় মানে এরকম রাতের বেলা সাধারণত যায় না, শাখাতে ঢুকেই না শাখা নদী। আচ্ছা। তো যাই হোক, সে আপনার শাখা নদীর দিকেই চলে যায়। নিজে নিজে একটা ট্র্যাক রাখে যে আমি এরকম ভাবে ব্যাক করবো। ওদের কাছে কিন্তু আসলে কম্পাস টম্পাস কিছু নেই রাসেল ভাই। আচ্ছা। আর ওইসব অঞ্চলে নাকি এই শাখা নদীতে ঢুকে গেলে কখনো যদি হারিয়ে যায় তাহলে নাকি বের হওয়া খুব কঠিন। আচ্ছা। যারা লোকাল তাদের জন্যই কঠিন, আর নতুন কেউ তো হয়তো আপনার পারবেই না। আচ্ছা। যাই হোক, তো সে যায় শাখা নদীতে ঢুকে যায়, ঢুকে যেতে থাকে দেখে যে মানে রাতের যে অন্ধকারটা সেটা আরো ঘনীভূত হয়ে গেছে আর কি। যেহেতু আশেপাশে গাছ টাছ, ওই যে আপনার ব্যানগ্রোভ টাইপের এইগুলো আর কি, কলকাতা টাইপের। তো যেতে যেতে একটা জায়গায় যায়, সে জায়গায় যে সে দেখে যে তার মানে জালের মধ্যে ভালো সে একটা ফিডব্যাক পাচ্ছে আর কি। এবং সে জাল তুলে দেখে প্রচুর মাছ, এবং সে তুলে ফেলে, ছেলেকে ডাকে, ছেলে নিয়ে ওটা আপনার সরাই ফেলছে, পেছনে নিয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে সে দেখে যে প্রচুর মাছ তার উঠে গেছে, সে আরো ভেতরে যায় আর কি। যাওয়ার সময় এক পর্যায়ে সে দেখে যে তার জালটা সে পাচ্ছে। তো দেখে যে জালের মধ্যে বেশ ভালো নড়াচড়া হচ্ছে, বুঝছে যে জাল বেশ ভারী হয়ে গেছে আর কি। তো সে সেটা টানা শুরু করে, টানে গুটায় গুটায় একদম তুলে আনে, দেখে প্রচুর মাছ লাফাচ্ছে। এবং সে তখন তার ছেলেকে ডাকে, দেখে ছেলে পিছন থেকে আর আসতেছে না। আচ্ছা। তার পাটাতনে ছেলে আর আসতেছে না, কি ব্যাপার? ছেলেকে অনেকক্ষণ ডাকার পর এক পর্যায়ে ছেলে আসে। আসার পর ছেলেকে সে বলে যে আয় আমরা তুলি, এটা বেশ ভারী হয়ে গেছে আর কি। তো দেখে ছেলে তাকে সরাই দেয়, বলে আমি নিতেছি আর কি। ছেলে বলে যে আমি নিচ্ছি, তোমার লাগবে না। তো বলে ছেলে দেখে যে ছেলে একাই টেনে আপনার জালটাকে তুলে ফেলে ভেতরে। বলে এতটুকু ছেলে ওর এত শক্তি কেমন হয়েছে? বলে বাবা তুই তো অনেক বল হয়ে গেছে তোর, তুই এত মাছ কেমনে তুলতেছে এত শক্তি? ছেলে কোনো উত্তর না দিয়ে জালটা ভিতরে তুলে নেয় এবং দেখে যে যেখানে মাছ যা ছিল ওখানে আনলোড করার সব আনলোড করে আবার তাকে জালটা খুব দ্রুতই ফিরিয়ে দেয়। তো সে জালটা নিয়ে যায়, ছেলে ভেতরে বসা, এবং সে আবার জাল ফেলে। তো সে একসময় খেয়াল করে দেখে, তার হঠাৎ করে খেয়াল হয় যে সে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার একটা মানে লাইক সৈকত টাইপের কাইন্ড অফ, লাইক নদীর একটা সাইডে, সেখানে কোনো গাছগাছালি নাই, মানে পানি বাড়ি খাচ্ছে আর কি, সৈকতে যেরকম খায়, এবং বেশ ফাঁকা একটা জায়গা, এরকম একটা জায়গা। সবাইকে তাকায় থাকে যে এরকম তো মানে দ্বিপাশে তো এরকম নামার জায়গা এরকম ভাবে নাই, ঠিক আছে, মানে হঠাৎ নামলে একটা পাড় বা ওঠার মতো জায়গা, কিছু গাছ টাছ থাকে, বাট এটা হচ্ছে সৈকত টাইপের। তো মনে করে এই জায়গায় এরকম ভাবে আসছে, জিনিসটা তার কাছে একটু বেখাপ্পা লাগে আর কি। আচ্ছা। তো সে এর মধ্যে আপনার পিছনে ছেলেকে ডাকতে থাকে যে জাল মনে হয় আবার উঠাইতে হবে, এসে আয়, এখন ছেলে আর আসে না। তো উনি খেয়াল করে হঠাৎ শব্দ পায় ভিতরে, মানে শব্দ হচ্ছে কেমন খ্যাস 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 এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি ভেতরে যায়, শোয়ের ভিতরে ঢুকে আপছন্দ করে ফার্স্টে একটা কি ছিল, কুপি টাইপের ছিল, এটা নিভানো। উনি দেখে মানে মনে হচ্ছে মানুষের প্রেজেন্স আছে, বাট একজন না একাধিক। আচ্ছা। প্রথমে ওনার মুখের মধ্যে মনে করে ডাকাত টাকাত কিছু নাকি। তো তারপর দেখে ডাকাত না, কেমন একটা বাজে একটা গন্ধ টাইপের এরকম।
তো উনি বেশ ভয় পেয়ে যায় যে ঘটনাটা কি, ছেলের নাম ধরে ডাকে, তাই ছেলে না, এবং মনে হচ্ছে 2-3 জন আছে। তো উনি কি করে, ওনার ইসের থেকে দেশলাই ছিল ম্যাচ বের করে জ্বালায় এক নজর দেখে উনি মানে বুকের মধ্যে একটা বিশাল ধাক্কা খেয়ে যায়। উনি দেখে যে ওনার ছেলে পড়ে আছে এক পাশে, এবং 2-3 জন মেয়ে মানুষ বসা, তাদের মানে দেখতে খুব ভিড় ঘুরে টাইপের চেহারা, চুলগুলো বড় বড় ভিজা ভিজা, এবং কানটা ডিফারেন্ট, মুখে বড় দাঁত, এবং তারা মনে হচ্ছে মাছ খাচ্ছে, এরকম একটা সিন। তো উনি কাঠি ফেলে দিয়ে উনি ভয় লাফ দিয়ে বের হয়ে আসে। ওই পাশ থেকে ওনাকে ফ্যাস ফ্যাস করে কি জানি বলে, কথাগুলো অনেক দুর্বোধ্য ওনার কাছে লাগে, এবং উনি তখন আর কোনো উপায় দেখে না যখন থেকে মানে ওখান থেকে কি করবে আর কি, পুরো হতবিহ্বল হয়েছে সে। তো ওখানে বসে থেকে কিছুক্ষণ দোয়া পড়তে পড়তে আসতে আসে, এসে দেখে যে ওখানে আবার ছুঁয়ের ভেতর ঢুকে আবার ম্যাচ জ্বালে, দেখে কেউ নাই। উনি যেটা করে, উনি তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করার চেষ্টা করে, নৌকাটা ঘুরে ওনার ছেলের দিকেও ওনার মনে ছেলেকে পড়ে থাকতে দেখছে একপাশে। উনি কোনো মতে নৌকা ঘুরে মানে যেভাবে পারছে আর কি ওখান থেকে সরায় বের হয়ে আসছে আর কি, মূল যে জায়গাটা ওখানে চলে আসছে। এসে উনি মেন নদীতে যখন আসছে, দূর থেকে আরো নৌকা দেখছে, উনি ঢুকেদের মধ্যে আলো ফুটছে, ভোর হয়ে যাচ্ছে। এই সময় উনি ছেলেকে তখন নদীর পানি দিয়ে উঠায় আর কি, মুখে পানিতে কি দেখো বলে যে, ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে, ছেলে ঠিক মতো উত্তর দিতে পারে না। পরে বলে যে আমি মাছ নিতেছিলাম, আমাকে মানে আমি একসময় আমার সেন্স হারায় ফেলছি, মানে ছেলেটা বলে যে আমার হুঁশ নাই, আমাকে এরকম কয়েকটা মহিলা এসে মানে মাছ আনতে বলে, আর আমি ওই মাছ এনে দিছি, এবং আমি দেখছি তারা মাছ খায়, এবং এক সময় আমাকে মানে ঘুম পাড়ায় দিছে, আমি ঘুমাই গেছি। তো উনি এই সিনটা দেখে উনি একবার চিন্তা করে জেলেদের সবার সাথে বলবে, বাট উনি সবার কাছে বলে না, ব্যাক করে আসে, এবং উনি দেখে যে ওনার যে পরিমাণ মাছ ধরছিল তার বেশিরভাগই নাই, সামান্য কিছু মাছ এখানে আছে, এমনও না যে অনেক মাছ খেয়ে ফেলে রাখছে অংশ এরকম কিছু উনি পায় না, রেসিডিউ পায় না, বাট কিছু মাছ পায়। তো উনি ব্যাক করে আসার পরে উনি যখন আসে, তো উনি ঘটনাটা কাউকে না বলে, তবে ওনার এক পরিচিত বন্ধু ছিল একসময় ছোটকালে ওনাদের সাথে, যখন প্রাইমারি স্কুল ছোট পড়তো তখনকার সময়, বাট সে পরে শহরে যে আর কি ডিফারেন্ট জব টপ করে, তাকে উনি শেয়ার করেন একদিন কথায় যে আমি তো এরকম গেছিলাম। এসে যার সাথে শেয়ার করে, সে ঘটনাটা শুনে তার সাথে খুব আগ্রহ নিয়ে শুনে। এরপরে ধরেন কয়েক মাস পার হয়ে গেছে, কোনো খবর নেই, উনি নর্মালি যথারীতি মাছ ধরে ওনার মতো, কম আসুক বেশি আসুক ওই দিকে আর যায় না উনি। একদিন ওনার বাসায় ওই লোকটা এসে হাজির হয় আর কি, যে ওই যে যাকে কাহিনী বলছি, তার সাথে আরেকজন লোক বেশ একটু ডিফারেন্ট টাইপের, হাতে অনেক আংটি টাংটি পরা, যে এরকম মানে দেখে একটু ডিফারেন্ট মনে হয়, কালো কুর্তা পরা এসে। তো বলে যে কি ব্যাপার, উনি বলে যে আমার একটা ফ্রেন্ড তোমার সাথে কথা আছে। ওনায় নিয়ে যায়, বাজারে নিয়ে চাটা খাওয়ায়, বলে যে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাবো আমাদেরকে, তুমি যে একটা জায়গায় গেছিলে এরকম এসে। না আমি ওই জায়গায় যেতে পারবো না, আমার ভয় লাগে, ওইটা ওরকম ভূতের জায়গায়, সেখান মানে ওখানে পিছাচ আছে, পেতনি আছে। বলে না, ওই জায়গায় নিয়ে যাও, তোমার ভালো টাকা দিব, তুমি যে মাছ ধরবা, তোমার মাছ ধরা 2-3 দিনে মাছ ধরার টাকা তোমার এমনি এসে যাবে। তো উনি ফার্স্টে না করার পর এক সময় তার একটু লোভ হয় আর কি, যে নিয়ে যাই, যে বলবো যে আমাদেরকে নামাই দিবা, তোমার তেমন কোনো কাজ না, তুমি পরে সকালে এসে নিয়ে যাবা আমাদেরকে এখান থেকে। তো উনি বারবার চিন্তা করার পর একবার সে বলে যে আচ্ছা ঠিক আছে, নিয়ে যাই এদেরকে। তো উনি ওই লোকটাকে আর তার সাথে বন্ধুকে, তো বন্ধুটা ওই পাড়ে এসে তাকে নৌকা উঠানো পর্যন্তই ছিল, সে আর সাথে যাবে না, কিন্তু ওই লোকটা তার সাথে আছে, সে গেছে, সে বলছে যে আমাকে নিয়ে চলো, এবং তুমি আমাকে যে ওখানে নামাই দিবে, এবং তুমি পরে আমাকে দিনের বেলা ওখান থেকে নিয়ে আসবো, তোমার ওখানে থাকার দরকার নেই। তো উনি যখন রওনা দেয় ওখান থেকে, তো জাস্ট বেশ কিছু দিন আর মাছ ধরার কিছু নাই, ওনার ছেলেকেও সাথে নেয়নি, উনি একা ওই লোকটাকে নিয়ে রওনা দিয়েছে। তো লোকটা নিয়ে যাচ্ছে নৌকাতে, তো লোকটা ওনাকে খুঁটিনাটি জিজ্ঞেস করতেছে যে এখানে আর কি দেখছো, নইতে তোমাকে স্পেশালি কি বলছে, মানে তোমাকে ওখানে কি কোনো এমন কথা বলছে যেটা তোমার মনে আছে? হ্যাঁ, বলে না আমার কিছু মনে নাই, এদের কথা আমি কিছু বুঝি নাই, তবে আমি এতটুকু বুঝতে পারছি আসিস না, এই ধরনের কিছু একটা বলছে। তো এরকম কিছু একটা বলে, তোমার চিন্তা নাই, তুমি আমাকে নিয়ে যাও। ওই সেই বলে ওই লোককে উনি নিয়ে গেছেন, এবং খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সে ওই জায়গাটা পায়, এবং যখন সে ওই জায়গায় ঢুকে মানে কাছাকাছি আসে, তখনই সে একটা পরিবর্তন লক্ষ্য করে ওই জায়গায়। ইটস লাইক মানে আবহাওয়াটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে হঠাৎ করে মানুষজন জেগে উঠে এরকম করে তাকায়, এরকম একটা পরিবেশ। তো ওই মাঝি লোকটা খুব ভয় পায়, ভয় পাওয়ার পরও সে আস্তে 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 করে নিয়ে যায় যে ওই যে লোককে ওখানে নামায়। তো ওই লোকটা তার সাথে একটা পোটলার মতো ব্যাগের মতো নিয়ে আসছে, এসে ওখানে তাকে নামায় ওখানে থামায় বলে যে তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। তবে মাঝি খুব কিউরিয়াস ছিল, সে মনে করে ঘটনাটা কি, মানে এইখানে আসছে কি করতে আসছে লোকটা, এদের মাথায় অনেক কোয়েশ্চেন আসে। যাই হোক,
সে মানে যখন নাকি ওকে নামায় দিয়ে তার চলে যাওয়ার কথা, সে তাকে টাকাও দিয়ে দিছে, সে চলে আসতেছে। এসে অনেকখানি আসার পরে মানে সে মনে করছে যে আমি যখন আসছি ফ্রি চলে যাবো, কেন মাছ পাইছিলাম, মাছ ধরি। সে নিজে জাল পেতে পেতে মাছ ধরতেছে আর বসে বসে ওখানে টুকিটাকি মানে ওখান থেকে একটু দূরে চলে আসে, আসতেছে আসতেছে। তো একটা সময় সে শুনতে পায় দূরে, বেশ দূর থেকে মনে হচ্ছে মানে কি চিৎকারের শব্দ। বেশ যখন চিৎকারের শব্দগুলো পায় তার কাছে মনে হয় যে কি হচ্ছে, কেউ মানে এখানে তো মানুষ থাকার কথা না, জঙ্গলে মানুষের চিৎকার, মানে কিছু একটা হচ্ছে নাকি। হ্যাঁ, তো এরকম চিন্তা করে সে ইগনোর করে কয়েকবার। তারপরে সে চিন্তা করে যে না আমি যাই দেখি চিৎকার কি হয়েছে। এবং লোকটা যেতে বলছে, লোকটারও কি মানে একটা কিউরিয়াসিটিও তার মধ্যে ভর করে। তো সে আস্তে আস্তে করে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে। এবং যখন সে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে তখন সে মানে কোলাহল টাইপের একটা শব্দ পায়, মানে মানে দুর্বোধ্য কোলাহল, যেটা নাকি আমরা সচরাচর কথা বলি, আমরা যেরকম কোলাহল করি সেরকম না, পশু পাখির কোলাহলের মতো না, বাট সাম সোর্ট অফ কোলাহল। তো সে যখন কাছাকাছি আসে তার যে কুপি থাকে, কুপিটা তপ করে নিভে যায়, কুপি জল নামে, বেশ বাতাস উইন্ডি একটা চলে এবং তার কুপি নিভে যায়। তখন সে একটু ভয় পায়, গা কাটা দিয়ে ওঠে তার এরকম জঙ্গলের মধ্যে, এবং সে ফিসফিসানি গুলো খুব বেড়ে যায়, মানে ইটস লাইক সাম সোর্ট অফ, সে বলছে দুর্বোধ্য কোনো শব্দ আর কি। তো সে নৌকাটা যখন কাছাকাছি নিয়ে আসছে, ওই চরের কাছাকাছি যখন চলে আসে, দূর থেকে সে দেখে যে অনেকগুলা মানুষ উবুড় হয়ে যদি কিছু খায় সেরকম একটা সিন, ঠিক আছে, এরকম একটা সিন। তো সে আরো কাছাকাছি যখন চলে আসে তখন কিন্তু ওই দিন ছিল চাঁদের রাত, মানে চাঁদ আছে আকাশে, আলোতে দেখে যে কিছু মানুষ বলা যাবে না, প্রাণী বানর টাইপেরও হতে পারে, পিঠগুলো চকচক করতেছে, ইটস লাইক শাইনিং সারফেস পিঠে, লাইক যেমন মাছের পিঠ যেরকম থাকে এরকম আলো পড়ছে, চকচক করছে এবং চুল আছে মাথায়, তারা উবুড় হয়ে কিছু খাচ্ছে। এবং সে অনেক ভয় পায়, ভয় পেয়ে সে তাড়াতাড়ি আবার ফিরে চলে যাওয়ার চেষ্টা করে বৈঠা দিয়ে, পানিতে ঝপাস ঝপাস করে মানে জোরে বৈঠা মারা শুরু করে সে, এবং সেই শব্দে ওই জিনিসগুলো ফিরে যায়। এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে দেখে ওইখানে কিছু নাই, সব চলে গেছে। এবং সে দেখতে পায় যে ওই যে চরটার মধ্যে পড়ে আছে কিছু একটা মানুষ টাইপের। তো সে আপনার ওই আবার সে ওই আপনার ভয়টা করে আস্তে আস্তে কাছে যায়, কারণ তার মনে হয় যে ওখানে ওই মানুষটাই মনে হয় পড়ে আছে যাকে রেখে গেছে। তো তার মধ্যে একটা মানে মনুষ্যত্ব কাজ করে যে আমি একজনকে নিয়ে আসছি, সে যদি এখানে কোনো কিছু হয়, তার মধ্যে কোনো একটা ভূত প্রেতের ব্যাপার এখন ঢুকে গেছে যেখানে খারাপ কিছু আছে। তো সে আস্তে আস্তে আবার কাছে যায়, এবং কাছে যে একসময় সে নৌকাটা ভিড়ায় সেখানে আস্তে করে নামেছি বাড়িতে, নেমে তার মনে হতে থাকে যে তাকে দেখতেছে কি খুব বিশেষ। তো সে আস্তে 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 কাছে যেয়ে দেখে যে ওই লোকটাই পড়ে আছে যাকে সে নিয়ে আসছে, এবং সে বেশ ক্ষত বিক্ষত টাইপের। তো সে তাকে করে কি আস্তে করে উঠাতে পারে না, টেনে ছেঁচড়া আনে নৌকার কাছে, কোনো মতো সে নৌকায় তুলে আবার নৌকা নিয়ে সে রওনা দেয়। তো নৌকা নিয়ে যখন চলে আসতেছে তখন সে দেখে যে ওই পাড়ের কাছে তার থেকে প্রায় 5-7 গজ দূরে ওখানে দাঁড়ায় ওরকম একটা মহিলা টাইপের, বলতেছে যে বাঁচাই নিয়ে গেলিয়ে রে, মানে জিনিসটা ওরকম গলায় বাট ফ্যাস ফ্যাসা বলছে, দুর্বোধ্য টাইপের, যে একে বাঁচাই নিয়ে গেলি আর কখন আসলে তোর 14 খানদান শেষ করে দেবো, মানে 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, এরকম কিছু একটা বলছে। তো সে মনে করেন আস্তে আস্তে মানে নৌকা নিয়ে চলে আসে। তো ওই লোকটা বেশ ইনজোর্ড ছিল, বেশ মানে তার শরীরে বিভিন্ন জায়গায় খামচি খাবলানো, মাংস না এরকম অবস্থা ছিল। এবং সে যখন তাকে ফেরত নিয়ে আসে তখন অলরেডি অনেক গভীর মানে রাতের মানে একদম মানে প্রায় শেষ রাতের মতো হয়ে গেছে। কোনো মতো সে টেনে এনে সে ওই তার যে বন্ধুটা তাকে খুঁজে বের করে, তাকে নৌকায় রেখে খুঁজে বের করে, বলে যে তোমার যাকে নিয়ে গেছো তার এই অবস্থা, সে নৌকায় যে ঘটনা সংক্ষেপে বলে, সেও দৌড় দিয়ে আসে, এসে একে নিয়ে যায়। তো ওই লোকটাকে পরে কি অসুস্থ অবস্থায় গেছিল সেটা সে আর জানতে পারে নাই, বাচ্চে কি মরছে বা কিছু একটা। তার বন্ধু তাকে বলছে যে তার এই যে এটা ছিল, সে ছিল একটা জ্যোতিষী বা জাদুকর, যে এই ধরনের ম্যাজিক করত। তো বলছে যে তুমি ভুল করে এমন কোথাও গেছিলে যেখানে মানুষ জলপরীর সাধনা করে, এমন কোথাও তুমি গেছিলে যেখানে জলপরী বা পানির পিশাচ বা যেটাই বলে সেটা ওই জায়গায় থাকে, তুমি একটা জায়গা খুঁজে পাইছিলা। এবং ও গেছিল সেখানে সেটা করতে, বাট সে ওইটাকে কন্ট্রোল করতে পারে নাই, বা সে যে সাধনা করতে গেছিল সেটা সে করতে পারে নাই, এই কারণে তার কি অবস্থা। তো সে জিজ্ঞেস করে সে কি বেঁচে আছে, এটার উত্তর তার বন্ধু তাকে দেয়নি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার চমৎকার ঘটনার জন্য। আমরা শুনে আসব আফনান ভাইয়ের কাছে তার দ্বিতীয় ঘটনাটি। আশা করছি আফনান ভাইয়ের ঘটনা আপনাদের আনন্দ দিতে পারবে। ধন্যবাদ রাসেল ভাই। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমার বাসার কাছেই একটি জায়গা আছে,
সেই জায়গারই ঘটনা। আর ওই জায়গা নিয়ে আমি একাধিকবার রাসেল ভাই আমি গল্প বলেছি, জায়গাটা এতটা হন্টেড যে ওটার গল্প আসলে শেষ হয় না। অনেক অসাধারণ ভয়ঙ্কর সমস্ত ঘটনাগুলো সেখানে রয়েছে। এখন যে ঘটনাটি রাসেল ভাই শেয়ার করবো, রাজবাড়ী ভৌতিস্ট টিমের যে মেম্বার সজীব ওই ঘটনাটি আমাকে কালেক্ট করে দিয়েছে। তো ওদের জন্য অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে রোজার মধ্যে এই ঘটনাটি দিয়েছে আর কি। ধন্যবাদ। তো রাসেল ভাই ঘটনাটি যে যার সাথে ঘটেছিল খুব বেশি দিন আগের না, এটা 2000 সালের ঘটনা এটাই। তো যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে বাবু। তো উনি রাজবাড়ী রেল স্টেশনের পাশে একটা হোটেল আছে, উনি ওই একটা হোটেলের কর্মচারী এখন পর্যন্ত আর কি, উনি কাজ করেন। তো উনি রাতের বেলা যখন বাড়িতে ফিরতেন, তো বাড়িতে ফেরার সময় ওনার বাড়িটা ছিল হচ্ছে কামালদিয়াকান্দি গ্রামে, এবং ওই কামালদিয়াকান্দি গ্রামে যাওয়ার জন্য ওই আপনার রেল স্টেশন থেকে সোজা পূর্ব দিক থেকে হেঁটে আসতে হয়, এবং যে জায়গাটা আছে লোকশৈট নামক একটা জায়গা, যে জায়গাটার গল্প আমি আগেও বলেছি, ওই জায়গাটা এমনিতে অনেক হন্টেড, যারা রাজবাড়ির যারা বাসিন্দা আছেন তারা জানেন ওই জায়গা সম্পর্কে। তো ওই রেল পার হয়ে একটি কবরস্থান আছে রাসেল ভাই, কিন্তু ওই কবরস্থানটি একটু ভিন্ন ধরনের কবরস্থান, এটা মানে মুসলিমদের কবরস্থান নয়। রাজবাড়িতে ওই রেলের জায়গার পাশে দলিত সম্প্রদায়ের একটা বিশাল আবাস স্থল আছে সরকারিভাবে। তো ওনাদের মধ্য থেকে যাদেরকে পোড়ানো হয় না, কোনো কারণে যাদেরকে পোড়ানো হয় না, তাদেরকে ওখানে কবরস্থ করা হয় আর কি। তো ওই দিক দিয়ে আসার সময় উনি বেশ কিছু ঘটনা, স্বাভাবিকভাবে ওখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে এটা উনি জানেন, বেশ মোটামুটি সাহস নিয়ে চলাফেরা করেন আর কি। তবে একদিন উনি ফিরছিলেন, ফেরার সময় যখন রেল পার হয়ে ঠিক ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, কবরস্থানের ঠিক মাঝখান দিয়ে আসলে ভাই পায়ে হাঁটার রাস্তা, মানে দুই পাশে কবরস্থান, মাঝখান দিয়ে পায়ে হাঁটার রাস্তা। আর এই কবরস্থানে বড় বড় দুটো শিমুল গাছ আছে, আমরা লোকালি সেটাকে মাদার গাছ বলে থাকি আর কি। এবং আসলে ভাই একটা মাদার গাছের অবস্থা এমন, ওটা যদি কেউ দেখে, যে কেউ মাদার গাছটা দেখে ভয় পাবে, মনে হবে যে একজন মানুষ 2 হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক একটা মানুষের অবয়বের মতো ওখানে একটা গাছ আছে আর কি। আর আরেকটা আসলে ভাই ওই গাছ সম্পর্কিত বিষয়, সেটা হলো যে এখন পর্যন্ত মানে ওই গাছে কমপক্ষে 20 জন লোক, কমপক্ষে আরো বেশি হবে, কমপক্ষে 20 জন লোক সুইসাইড করেছে। ওই গাছের ওই যে আমি বললাম একটা মানুষের মতো 2 হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই একটা ডালের সাথে বা আরেকটা ডালের সাথে কমপক্ষে 20 জন মানুষ এখন পর্যন্ত মারা গেছে। কেন যে ওখানে গিয়ে সুইসাইড করে এটা আসলে আমরা আজও জানি না, যে ওইখানে গিয়েই কেন মারা যায়। আসলে ভাই উনি যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় তো হঠাৎ ওই দিন ছিল চাঁদের মানে চাঁদনি রাত, হঠাৎ উনি মনে হলো যে মাথায় একটি ডাল এসে আঘাত করলো। তো উনি মনে করেন হয়তো যাওয়ার পথে কোনো ডাল হয়তো আমার মাথায় বেঁধে গেছে। তো উনি চিন্তা করলেন যে তাহলে আমি ডালটা হাত দিয়ে সরিয়ে দেই। যখন রাসেল ভাই উনি যখনই হাত দিয়ে সরাতে গেছেন ডাল, তখন দেখেন না, ওনার এটা আসলে কোনো ডাল না, এটা একটা মানুষের পায়ের মতো মনে হচ্ছে। তখন উনি সাহস করে যখনই উপরে তাকিয়েছেন, তখন উনি দেখছেন একজন মানুষ ঝুলছে সেখানে। তো উনি ওই দৃশ্য দেখে উনার সকল সাহস শেষ হয়ে গেছে, উনি ওখানেই একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তো উনার ওই চিৎকারটা, তখন শীতকাল ছিল, অনেক দূর পর্যন্ত গিয়েছিল। তো গ্রামের লোকজন ওখানে যারা পাশে আছে, ওনার চিৎকার শুনে মশাল নিয়ে এগিয়ে আসে। এগিয়ে আসার পরে ওনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তখন যখন উনি জ্ঞান ফেরে, তখন বলে যে আমি এই ঘটনা দেখেছি। বলে যে এটা তো এই জায়গার একটা সাধারণ ঘটনা, এটা নিয়ে অত ভয়ের কিছু নাই, মানে সাহস করে দোয়া কালাম করে চলবা, এগুলো কিছু হবে না। তো যাই হোক রাসেল ভাই উনি সুস্থ হয়ে যান, যেহেতু সবাই তাকে অভয় দেয়, কিন্তু আমরাও এরকম অনেক ঘটনা দেখেছি, ভয়টাই পাইনি। তো উনি স্বাভাবিকভাবে একটু মানসিকভাবে মানে হয়ে ওঠেন, আবার চাঙ্গা হয়ে ওঠেন। তা ওই ঘটনা উনি ভুলে যান। এর রাসেল ভাই 3-4 দিন পর আবার কোনো কারণে মানে ওই হোটেল থেকে বের হতে হতে ওনার দেরি হয়ে গেছিল। তো আবার যখন উনি ফিরছিলেন শীতের রাতে, তখন আবার যখন ওই কবরস্থানের মাঝখান দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, স্বাভাবিকভাবে সাধারণভাবে ওনারা একসাথে 3-4 জনই আসেন, তবে ওই দিন আবার উনি একা ছিলেন। উনি যখন আসছিলেন তখন রাসেল ভাই আর একটা ঘটনা ওনার সাথে ঘটে। তো উনি দেখেন যে পুরো কবরস্থান জুড়ে প্রায় 7 থেকে 8টা কাফন মোড়ানো লাশ পড়ে আছে, এবং আর একটা দিকে উনি খেয়াল করেন যে একটি কবর, সেটা মনে হচ্ছে কেউ উপর থেকে মাটি সরিয়ে ফেলেছে, এবং চাঁদনি রাতে উনি স্পষ্ট দেখছেন যে ওই কবর থেকে কোনো একজন ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাই গড! তো ওই দৃশ্য উনি দেখার পরে উনি আর সাহস রাখতে পারেন নাই, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়েছেন।
তো আবার ওই সকালবেলা ওনাকে উদ্ধার করা হয়। এখন রাসেল ভাই এই যে দুটো ঘটনা, বিশেষ করে পরের যে ঘটনাটা, এরপরে কি হয় রাসেল ভাই, উনি যেদিনই একা আসেন আর ওনার বাড়ি যাওয়ার পথ কোনোভাবেই ওই আপনার ওই কবরস্থানের মাঝখান দিয়ে যাওয়া ছাড়া ওনার উপায় ওইভাবে নাই। কেন উনি যদি অন্য দিক দিয়ে ঘুরে যেতে চান, কয়েক কিলোমিটার ঘুরে তাকে বাড়ি যেতে হবে। তো যার কারণে ওনারা চেষ্টা করেন একসাথে কয়েকজন আসার জন্য, এবং একা থাকলে মানে একটু সাহস করে আসার জন্য। কিন্তু রাসেল ভাই যখনই উনি একা থাকেন এই ঘটনাগুলো ওনার সাথে ঘটতে থাকে। বিশেষ করে এই যে যখন উনি একা থাকেন ওই ঠিক রাস্তার ওখানে এই কাফন মোড়ানো লাশগুলো ওনার পথ আগলে দাঁড়ায়। আচ্ছা। তো একদিন উনি চিন্তা করছেন যে এইভাবে ভয় পেলে চলবে না, মুরব্বীরা যেহেতু বলেছেন, ওনারা অনেকেই এগুলা দেখেন ভয় পান না, আমি আর ভয় পাবো না। উনি মনে মনে সাহস নিয়ে একদিন আবার উনি একা আসছিলেন, উনি সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন। এবং সত্যি রাসেল ভাই ওই দিন দেখে একই রকম ভাবে ওনার পথ আগলে এরকম কয়েকটা লাশ শুয়ে আছে। তখন উনি চিন্তা করেন আজকে আর ভয় পাবো না, আজকে আমি এই লাশের উপর দিয়েই চলে যাব, দেখে আমাকে কি করে। তখন রাসেল উনি সাহস করে এগিয়ে যাচ্ছিলেন। যখনই রাসেল ভাই সাহস করে একটা লাশ পার হয়েছেন, হঠাৎ উনি ফিল করলেন যে একটি লাশ খপ করে ওনার পা চেপে ধরেছে, এবং উনি কিছুতেই ওই পা ছোটাতে পারছেন না। অনেক চিৎকার করছেন, কিন্তু মনে হচ্ছে যে রাসেল ভাই উনি চিৎকার মানে ওনার গলা দিয়ে বের হচ্ছেই না। অনেক দোয়া পড়ার পরে হঠাৎ মনে হলো যে লাশ তার পাটা ছেড়ে দিল। তখন উনি মানে ওনার সর্বশক্তি দৌড়াচ্ছেন। কিন্তু রাসেল ভাই উনি যত দূরেই দৌড়ান না কেন, ওনার মনে হচ্ছে যে উনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, অনেক জোরে দৌড়াচ্ছেন, কিন্তু উনি একই জায়গায়, মানে উনি কিছুতেই মনে হয় যে উনি 1 ইঞ্চি আগাতে পারছেন না। এভাবে অনেক চেষ্টা উনি করেন, এবং কিছুক্ষণের মধ্যে হঠাৎ দেখেন যে পিছন থেকে একটা ছায়া মূর্তি এসে ওনাকে জাপটে ধরে, এবং জাপটে ধরার পর ধস্তাধস্তি হয়। এবং সকালে ওনাকে আবার ওই একই জায়গায় পাওয়া যায়। ওনাকে পাওয়ার পর আবার ওনার এরপরে প্রায় 3 দিন উনি সেন্সলেস ছিলেন। সেন্সলেস থাকার পরে উনি তারপরে সুস্থ হন। আর ওই যে রাসেল ভাই একটা ছায়ামূর্তির সাথে জাপটির কারণে ওনার শরীরে এখন পর্যন্ত অনেক মানে আঁচড় লাগার দাগ আছে। আচ্ছা। এখন পর্যন্ত এটা রয়ে গেছে আর কি। অনেকে উনি দেখান এটা, যে এই অনেকে বিশ্বাস করে যে অনেকে আমরা গল্প শুনি যে জিনের সাথে ধস্তাধস্তি হয়, কিন্তু ওনার শরীরে ওই ধস্তাধস্তির চিহ্ন এখনো বিদ্যমান। আজ তো প্রায় 18 বছর হয়ে গেল, এখন ওনার শরীরে বিদ্যমান আছে রাসেল ভাই। তো এটি ছিল রাসেল ভাই আমার। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা সরাসরি চলে যাবো বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়। থ্যাংক ইউ রাসেল ভাই। প্রথমে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আই এম থ্যাঙ্কস ফর কামিং বাবু ভাই। মানে আমাদের আজকের ডেটা অনেক স্পেশাল, এবং বাংলা নববর্ষ সামনে, এবং আমরা আজকে বছরের শেষ দিন। একদম মানে 1 বছরের শেষ, একটা বছরের শুরু। যাক রাসেল ভাই, এই কাহিনীটা আমি বলবো, এটা হচ্ছে রুবায়েতের কাহিনী। রুবায়েত এর ছদ্মনাম, জাস্ট নাম একটা মানে বলার জন্য বললাম, কারণ কাহিনী অনেক সময় দেখা যাচ্ছে মানে অনেকে সিমিলারিটি ধরে ফেলে যেটা কার জীবনের কাহিনী। এনিওয়েজ, রুবায়েত ও যখন নাকি ইউনিভার্সিটিতে পড়তো ওই সময় ওর অ্যাফেয়ার ছিল, এবং অ্যাফেয়ার এক পর্যায়ে ওরা বিয়ে করে আর কি। তো বিয়ে করে, এটা নিজেদের অ্যাফেয়ার ম্যারেজ ছিল, ফ্যামিলি অনেকটা এটা মেনে নেয় না। সো শেষ পর্যন্ত আর কি মেনে নেয়। সো অ্যাকসেপ্ট করার পরে ও চলে যায় অস্ট্রেলিয়াতে, আর ওর ওয়াইফ থাকে নিজের বাসায়। বাট দ্য থিং ইজ ওয়াট, যে এরকম অবস্থা ওর ওয়াইফ কনসিভ করে মানে থাকা অবস্থায় আর কি। তো ওই সময়টা মেয়েটা ওর মায়ের বাসায়, মানে ওর ওয়াইফ তার মায়ের বাসায় পার করে আর কি। তো লাস্ট স্টেজ যখন চলে আসে, লাস্ট 1-2 মাস বাকি, লাস্ট টাইমে তখন নাকি ওর রুবায়েতের ফ্যামিলি প্রেশার দেয় যে তোমাকে চলে আসতে হবে আমাদের বাসায়, এবং ওদের ফ্যামিলিতে আর কি আছে, মানে মুরব্বী যে দাদির বাড়িতে যে আসলে মানে তাদের বাচ্চা হবে, এটা নাকি ওদের ফ্যামিলির মানে একটা নিয়ম আর কি। আচ্ছা, কালচার। তো এই কালচারে রাজি হয়ে লাস্টে ওরা মানে আসতে বাধ্য হয় আর কি। রুবায়েতের ওয়াইফকে বলে যে তুমি চিন্তা করো না, তোমার কাছে জিনিসটা বেশ আনইউজুয়াল লাগতে পারে, আমি চলে আসবো এর মধ্যে, আমি এর মধ্যে আসবো, যেভাবে হোক দেশে আসবো। এনিওয়েজ, তো ওর ওয়াইফ ওর দাদা বাড়ি মানে রুবায়েতদের বাড়িতে চলে যায়, রুবায়েতের দাদা বাড়ি যেটা আর কি, যেখানে ওদের নিয়ে যায় ঢাকার বাইরে কোন একটা জায়গায়। এন্ড ওরা ছিল আর কি আপনার ফ্যামিলিগত ভাবে বেশ মানে একটু পশ পিপল, যাদের আর কি মানে বেশ ঐতিহ্যবাহী ফ্যামিলি ওখানে। আচ্ছা, বেশ বড় বাড়ি। তো ওখানে চলে যায়, ওখানে যা থাকে, এবং প্রথম দিকে ওর কাছে বেশ ভালোই লাগে বাড়িটা, খুব মানে সুন্দর বিশাল বাড়ি, বাড়ির সামনে দিঘি আছে, তারপর আরো অনেক কিছু আর কি বাসাটার সামনে, এবং রুবায়েতের আম্মা ওকে খুব কেয়ার করে নিয়ে। তো যেটা হয় যে ওই বাড়িতে যখন থাকে, তো
তো 2-1 দিন পরে রুবাইয়াতের আম্মু আর কি বলে যে তুমি যদি ইউজ টু ফিল করো একা থাকতে, তাহলে তুমি একা থাকো রুমে। তো বলে যে আচ্ছা আমি একা থাকাটা বেটার ফিল করি, তার কাছে এটা মানে ভালো লাগে বেশি। সো ওকে একটা রুম দিয়ে দেওয়া হয়। রুমটা বেশ বড় একটা রুম, এবং আপনার উপরতলায় আর কি, দোতলায় রুম, এবং বেশ ভালো ফার্নিশড এন্ড এভরিথিং। তো ওখানে যখন ও থাকে, রাতের বেলা ঘুমাতে যায়, তো ওর শাশুড়ি ওর সাথে অনেকক্ষণ গল্প গুজব করে লাস্টে রাতে চলে যায়। আচ্ছা। তো চলে যাওয়ার পর ওর হাজবেন্ডের সাথে কথা বলে ফোনে, কিছুক্ষণ ফোনে কথা বলে রাত্রেবেলা থাকে। কাজের মেয়ে আছে, বলে যে নক করলে দরজার বাইরে কাজের মেয়ে থাকে। তো রাত্রেবেলা শুয়ে আছে, তো ঘুমায় গেছে আর কি। তো ফার্স্ট দিন যেটা সে ফিল করে, তো অনেক রাত্রেবেলা ও দেখতেছে যে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। যে ঘরের মধ্যে অসম্ভব ঠান্ডা, মানে বেশ শীত তো তখনকার যে সময়টা, এটা মানে শীতের সময় না আর কি, লাইক আপনার ঠান্ডাও না গরমও না, এরকম একটা সিচুয়েশন। এই সময় হঠাৎ করে বেশি ঠান্ডা, এবং ঠান্ডার জন্য বা একটা চাদর গায়ে নিয়ে নেয়। চাদর নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওর ঠান্ডাটা মানছে না, বেশ মানে কাঁপুনি উঠে যাচ্ছে এরকম অবস্থা। তো সে এক পর্যায়ে বিছানার চাদরও গায়ে নিয়ে নেয়, পেঁচায় নেয় আর কি। আচ্ছা। হ্যাঁ, পেঁচায় নিয়ে শুয়ে আছে, এবং এই সময় ও দেখে যে ওর মনে হয় যে ওই পাশে যে জানলাগুলো আর কি রুমে, হঠাৎ করে যে বেশ ডার্ক হয়ে গেল। মানে মানুষ যেমন লাইট কমায় দিলে যেরকম হয়, যে ধরেন একটা বাসার মধ্যে যে টেবিল ল্যাম্প থাকে, টেবিল ল্যাম্পটা যদি কেউ মানে রেগুলেটর দিয়ে আলো কমায় দেয়, সেরকম একটা মানে ভাব মনে হচ্ছে। বাইরের যে আলোটা আছে, বাইরে হালকা একটা আলো থাকে সবসময়, সে আলোটাও কমে যাচ্ছে। এখনো ভয় পাওয়া শুরু করে, বেশ ভয় পাওয়া শুরু করে। এই সময় ও খেয়াল করে যে ওর যে পায়ের থেকে, মানে পায়ের কাছটা যে খাটের, সেটার থেকে বেশ খানিকটা দূরেই হচ্ছে দরজা। সেখান থেকে মনে হচ্ছে কেউ একজন হেঁটে আসতেছে কাছে, এবং বেশ মানে আর কি স্মুথ, মানে আসাটা খুবই স্মুথ, মানে হেঁটে হেঁটে আসার মতো না, ভেসে ভেসে আসার মতো। এবং ও খেয়াল করে যে একদম কাছে চলে আসে ওর খাটের পায়ের কাছে, এবং ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে ঘুরে তার বাম দিকে আসতে থাকে। এবং এটা ও বুঝতে পারে যে এটা একটা ছায়া মূর্তি, এটা অবয়ব টাইপের কিছু। এটা ঠিক মানে মানুষের মতো মনে হচ্ছে, যে লাইক কোনো কিছুর উপর যে যেমন অনেকে মানুষে ভূত সাজে না, লাইক ক্যাসপার টাইপের উপরে কাপড় দিয়ে দিলে মনে হচ্ছে ঠিক কালো একটা অন্ধকার, এরকম কিছু একটা তার পাশে। এবং ও মুখ দিয়ে শব্দ বের করতে যায়, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, গলা দিয়ে সাউন্ড করতে যায়। তখন এক পর্যায়ে ও ভাবতে থাকে ওই অবস্থায়, আমি কি স্বপ্নে দেখতেছি, আমাকে কি বোবায় ধরছে। হ্যাঁ, সে এরকম ভাবতে থাকে, কিন্তু সে পরে বুঝতে পারে না সে বোবায় না, সে পুরোপুরি হুঁশে আছে, মানে সেন্সে আছে, তার সেন্স ঠিক আছে। কিন্তু সে দেখতেছে এরকম করে তার পাশে চলে আসতেছে। তো অনেকক্ষণ চেষ্টা করতেছে চিৎকার করে, ঘোঙানোর পর একসময় তার গলা দিয়ে সাউন্ড বেরোয়, জোরে চিৎকার করে ওঠে। এবং এই গোঙানোর শব্দ বা চিৎকারে ওই পাশ থেকে কাজের মেয়েটা এসে দরজা নক করে, এবং সে উঠে যায়। উঠে যে কাজের মেয়েটা ঢোকার পর কাজের মেয়ে লাইট জ্বালায়, দেখে রুমের ভিতরে কিছু নাই, রুমটা মানে খালি। তো সে মানে খুবই হয়ে যায়, এবং সে কাজের মেয়েকে বলে যে তার মাকে ডেকে আনতে আর কি, মানে শাশুড়িকে। এবং শাশুড়ি চলে আসে, বলে কি হয়েছে, তো বলে যে এরকম মানে ভয় পাইছে। তো ভয় পাওয়ার পর শাশুড়ি বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কালকের থেকে এখানে একা রাখবো না, তুমি আমার রুমে থাকো। তো সে বলে না আম্মা, আপনার রুমে থাকার দরকার নেই। তো শাশুড়ি বলে তাহলে আমি তোমার সাথে থাকবো, একা থাকার দরকার নেই এখানে, তুমি এখন প্রেগনেন্ট এসে। এবং শাশুড়ি বেশ জোর করেই বলে, সে বলতেছে যে আম্মু আমি আজকে ভয় পেয়েছি, কি হয়েছে, ইটস ওকে, হ্যাঁ এটা হয়তো আমি স্বপ্নে দেখছি। বলতেছে না তুমি থাকবো না, আমি একা থাকবো। তো যেটা হয় কি, যে ওদের বাসায় ওই একজন ওর দাদির সাথে একটা বোন টাইপের কেউ ছিল। সে এর পরদিন ওর ওয়াইফের সাথে কথা বলে, রুবাইয়াতের ওয়াইফের সাথে কথা বলে, গল্প করতে করতে বলে যে এই বাসায় তো অনেক স্টোরি আছে, এটা রুবাইয়াতের অমুক দাদা কিনছিল আরেক কিসের কাছ থেকে, অনেক পুরানো বাড়ি ছিল, সেটাকে তারা আবার এটাকে রিনোভেট করছে, এবং এইখানে অনেক ইতিহাস আছে, অনেক কিছু দেখে। এখানে গুপ্ত ধন, যে ওটা মঠ নাকি বলে সেটা ছিল, হ্যাঁ আচ্ছা, সেগুলো এখনো আছে, মানুষ বলে সেগুলো পাহারা দেয়, হ্যাঁ এই সেই। তারপর তার কোন দাদাকে নিয়ে গেছে, এরকম অনেক কাহিনী শোনা। এইসব কাহিনীতে সে না বেশ ভয় পেয়ে যায় আর কি। সে ভয় পেয়ে যায়, সে বলে রুবাইয়াতের মাকে যে আম্মা এখানে আমি আসলে থাকতে চাচ্ছি না, আমার ভয় লাগে, ওনার নিজেরই ভয় লাগছে, আমার ভয় লাগে, আমি চলে যাই। বলে না বাবা, এটা তো যাওয়া যাবে না, মানে কথা হয়ে যাবে, ফ্যামিলিতে সবাই এরকম এখানেই হয়েছে, বাচ্চা সবাই এখানেই হয়, এবং মানে বাচ্চা হলে ট্র্যাডিশন আমাদের এখানে থাকবা, তুমি কোনো অসুবিধা না, আমি তোমার সাথে আছি, তাহলে তুমি তোমার আম্মাকে আনানো এখানে, তারপরেও এখানেই থাকতে হবে। আচ্ছা। তো সে চিন্তা করে যে তাদের তো এমনিও খুব মানে ভালো, মানে খুব ওয়েল অর্গানাইজড ভাবে বিয়ে হয় নাই, তার আম্মাও এরকম আসবে না এখানে। যাই হোক, বেচারি ওখানে থাকে, এবং রুবাইয়াতের আম্মাও সাথে থাকে। তো দেখা যাচ্ছে যে যখন রাতের বেলা শাশুড়ি দোয়া টোয়া পড়ে ঘুমায় গেছে, তো
এই সময়ও আবার সে ওরকম ফিল করে, একসঙ্গের মধ্যে ওর ঘুম আসে না, সে শুয়ে থাকে এবং সে ওরকম ফিল করে যে রুমের মধ্যে কিছু একটা নড়াচড়া করে, রুমের মধ্যে কিছু একটা মানে আপনার ঘুরে, মনে হয় যে তার খাটের আশপাশ দিয়ে ঘুরে। তো সে খুব ভয় পেয়ে লাস্টে শাশুড়িকে জাগায় দেয় এবং যখনই শাশুড়ি ঘুম থেকে উঠে পড়ে তখন আর কিছু দেখে না। এবং তারপর এই জিনিসগুলো এত প্রকট হওয়া শুরু করে, ও ভয় পেতে থাকে, সবসময় বাথরুমে যেতেও ভয় পায় এবং ওর শাশুড়িকে সে সবসময় বলে, তার শাশুড়ি পরে অনেকক্ষণ রাত জেগে থেকে দোয়াই পড়তো তার সাথে। তো এর মধ্যে একদিন যেটা হয় যে ওর শাশুড়ি ছিল না, সে সন্ধ্যার দিকে মনে হয় ঘুমাইছিল একটা রং টাইমে। তো এই সময় সে দেখে মানে ঘুমের মধ্যে সে ফিল করতেছে, মানে ঘুমটা যখন খুব পাতলা তখন ফিল করতেছে তার মুখের উপরে কেউ একজন ঝুঁকে আসছে, ঝুঁকে এসে বলতেছে যে তোমার পেটেরটা আমি নিয়ে যাব। ও মাই গড। হ্যাঁ, তোমার পেটেরটা আমি নিয়ে যাব। এরকম করে বলার পর সে ঝট করে ঘুম থেকে উঠে পড়ে এবং তার ঘুম থেকে ওঠার পরে সে মনে করে যে কিছু একটা ছিল, তার রুমে কেউ একজন ছিল, চলে গেছে এবং বেশ একটা বাজে একটা কেমন গন্ধ রুমের ভিতরে, খুব বাজে একটা গন্ধ। এবং ও যখন এটা করে, ও মানে দেখে যখন করে মানে আর কি উঠে বসে, এরকম দেখার পরে যে দরজাটা যে ছিল রুমে, ওটা ঠাস করে কেউ লাগায় দেয়। ইটস অ্যাজ ইফ লাইক কেউ দরজা জোরে স্ল্যাম করে লাগায় দেয়। সেটাতেও সে খুব ভয় পায় এবং সে উঠে যায়, সে ঘর দরজা খুলে দেয়, কেউ নাই আশেপাশে, এবং সে আবার ডাকে শাশুড়িকে এবং সে একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করে যে আমি এখানে থাকবো না, আমি এরকম শুনছি, এরকম সবাই ভয় পায়। যাই হোক, ওকে নিয়ে আসে, আনার পরে ওকে শান্ত করার চেষ্টা করে এবং ওর হাজবেন্ডকে বলা হয় যে তুমি পারলে রাত্রে আসো, কাজ ওই বলে যে তুমি আসো, আমি এখানে ভয় পেতেছি। সেই যাই হোক, রুবায়েত অস্ট্রেলিয়া থেকে চলে আসে ওখানে। আসার পরে দেখা যাচ্ছে যে রুবায়েত যখন ব্যাক করছে, ও সামহাউ কিছু মানে ধর্মীয় বা ইসের সাথে মিশে, যেমন ওই যে তাবলিগ টাইপের কিছুর সাথে মিশে সে বেশ মানে একটু মুসল্লি হয়ে গেছে আর কি। হি টার্ন ইনটু এ ডিফারেন্ট পায়াস পারসন। হ্যাঁ, মানে আগের মতো, আগে যেরকম হয়তো রক মিউজিক শুনতো, ইটি করতো, ওরকম নাই, মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো জিনিসটা শুনে বলে যে মানে আমি ব্যাপারটা হ্যান্ডেল করতেছি, কি হয়েছে। রুবায়েত যখন আসে তার ওয়াইফকে বলে যে তুমি ঘুমাও রাত্রে, আমি আসি। তো হাজবেন্ড আসার পর ওর তো সাহস বেড়ে যায় অনেক, সে তো আর ওটা নিয়ে ভয় করে না, ও রিল্যাক্সলি ঘুমায়। তো যেটা হয়, রুবায়েত দেখতেছে, এটা হচ্ছে এখন রুবায়েতের ভাষ্য, যে সে ঘুমায় আছে, হাজবেন্ড ওয়াইফ দুজনে শুয়ে আছে। রুবায়েত রাত্রেবেলা দেখে যে ওদের যে বাথরুম, সে বাথরুম থেকে কেউ একজন বের হয়েছে, বের হয়ে লাইক দরজা কিন্তু খুলে বের হয়েছে। হ্যাঁ, মানে ও যেভাবে বর্ণনা দিচ্ছে, কার্পেটের উপর দিয়ে, কার্পেট ছিল রুমে, ঘেসে কার্পেটের উপর যদি কেউ পা এরকম করে করে আসে, একটা লাইক শব্দ হয়, সেরকম এসে ওদের খাটের থেকে 1-1.5 হাত দূরে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে ফিসফিস খ্যাসখ্যাসা গলায়, ওকে বলতেছে যে তোর দাদা নিছিল, আমি তোর বাচ্চা নিয়ে যাব। আচ্ছা, হ্যাঁ, এরকম একটা কথা তাকে বলতেছে এবং ও কথাটা শুনতেছে। তো রুবায়েত যেটা হয়, সে তো এখন অনেক মানে আসলে পায়াস হচ্ছে এবং অনেক কিছু সে মানে আমল করে, সে তখন বলে যে তুমি কি আমি জানি না, হু আর ইউ। হ্যাঁ, মানে ধর্মীয় বলে যে আমিও আল্লাহর সৃষ্টি, তুমিও আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, তুমি কিন্তু নিজে কেউ না, ইউ আর নোবডি। তুমি যদি এত সাহস থাকে আমার সামনে আসো, আমার সামনে এসে দেখা দাও, আর এখান থেকে তুমি চলে যাও। তুমি আমাকে বদার করা কোনো আল্লাহর সৃষ্টিকে কিছু করার তোমার ক্ষমতাও নেই। হ্যাঁ, আমি দোয়া পড়ে আমার ওয়াইফকে বন্ধ করে দিয়েছি, আমার সন্তান। তো ওই দিন নাকি চলে যায় ফস করে, ওখান থেকে আর করে না। বাট এরকম কিছু তাকে প্রবলেম করতেই থাকে। তো রুবায়েত সিদ্ধান্ত নেয় যে ঘটনাটা কি সে দেখবে। সে একদিন তাদের যে ওই লাইব্রেরি আছে, উপরে একটা লাইব্রেরি ছিল পড়ার, দাদার ওখানে যায়। ওখানে যে সে এরকম মানে ওখানে নামাজ কালাম পড়ে, সে বলছে তার দাদা বলছে হুজুর নিয়ে আসবে, সে বলছে আমার হুজুর টুজুর লাগবে না, আমার সন্তান ডিস্টার্ব হচ্ছে কোনো ব্যাপার, আমি দেখব। সে লাইব্রেরিতে পড়ে বসে সে ওখানে দোয়াটা পড়ে সে কল করে, সে বলে যে আমাকে কেউ ডিস্টার্ব করতেছে এই বাসায় এবং এসে আমার ওয়াইফকে ডিস্টার্ব করতেছে, আমাকে অনেক কিছু বলতেছে, আমি তোমাকে দেখতে চাই। তো ও হঠাৎ করে, তখন লাইব্রেরি রুম খুব একটা মানে আলো ছিল না, হালকা আলো জ্বলতেছে, এই সময় সে শব্দ পায় যে পিছনে ওই বই শেলফের ওখান থেকে খড়খড় খড়খড় শব্দ হচ্ছে। তারপর সে দেখে একটা ছায়া টাইপের কিছু একটা আসছে, অন্ধকার, ঠিক আলোর কাছে এসে দাঁড়ায় আছে। তো আরো বলে সামনে আসতে, এবং আসার আলোর একটু দিকে সে দেখে যে একটা চেহারা, সে বুঝতে পারে যে একটা খুব রিঙ্কেল চেহারা, একটা বুড়া মানুষ, বুড়া মহিলা। হ্যাঁ, এবং তার চুল টুল এলোমেলো ভাবে আছে, এবং সে ওখানে দেখে যে মুখটা হা করা, জিভ বের হয়ে কথা বলতে বাঁকা করে।
তো ও দেখে রুবায়েত ভয় পায় ঠিকই, মানে মানুষ তো এরকম একটা অতিপ্রাকৃত কিছু দেখলে ভয় পায় ঠিকই, কিন্তু সে বলে তুমি এখানে কি চাও, তুমি আমাকে কেন ডিস্টার্ব করতেছো? সে বলে আমি তোমার